আচ্ছা, কোনো শব্দ ব্যবহার না করে শুধু লেখা আর ছবি দিয়ে কিভাবে একটা দেশের উত্থানের গল্প বলা যায়, চলুন আজ আমরা সেটাই দেখব। কিভাবে ভূ রাজনীতির মতো একটা জটিল বিষয়কে একেবারে সিনেমার মতো করে ফুটিয়ে তোলা যায়। ভাবুন তো, বিশ্বজুড়ে ক্ষমতার যে খেলা চলছে সেই গল্পটা যদি বলতে হয় একটাও কথা না বলে, এটাই কিন্তু আমাদের আসল চ্যালেঞ্জ। স্ক্রিনের লেখাগুলোকেই সব কাজ করতে হবে। যে কোনো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার শুরুটা। চলুন দেখি কিভাবে একটা নিখুঁত হুক তৈরি করা যায় যা দর্শককে প্রথম 10 সেকেন্ডেই আটকে ফেলবে। এখানে কয়েকটা নিয়ম দেওয়া আছে যেগুলো খুবই জরুরি। শুরুতে এমন একটা প্রশ্ন বা তথ্য দিন যা অবাক করে দেয়। লাইনগুলো রাখুন ছোট আর জোরালো। মূল উদ্দেশ্য হলো উত্তেজনা আর কৌতূহল তৈরি করা, কোনো রকম ভঙ্গিতা ছাড়াই। তো চলুন এই নিয়মগুলো মাথায় রেখে আমরা আমাদের হুকটা লিখি। একেবারে কাঁচামাল থেকে একটা টান টান উত্তেজনাপূর্ণ শুরু তৈরি করব আমরা। আমাদের প্রথম লাইন, একটি নতুন বিশ্বব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা দিয়ে আমরা একটা বড় প্রেক্ষাপট তৈরি করে দিলাম। এরপর আমরা রহস্যটা আরও ঘনীভূত করব। এটি তেল নিয়ে নয়, ডেটা নিয়েও নয়। এখানে আমরা দর্শকের প্রত্যাশাটাকেই পাল্টে দিচ্ছি। আর সবশেষে আসল জিনিসটার সামনে আনা হলো। এটি একটি মস্তিষ্ক নিয়ে যা 2 ন্যানোমিটার চওড়া। এই লাইনটা দর্শককে ভাবতে বাধ্য করবে এটা আবার কি জিনিস, আর এভাবেই হুকটা সম্পূর্ণ হলো। তো হুক দিয়ে তো আমরা দর্শককে আটকে ফেললাম। এখন তাদেরকে গল্পের গভীরে নিয়ে যেতে হবে। প্রেক্ষাপটটা পরিষ্কার করতে হবে আর ধীরে ধীরে উত্তেজনা বাড়াতে হবে। প্রথমেই প্রেক্ষাপটটা বুঝিয়ে দিতে হবে। আমাদের ধরে নিতে হবে যে দর্শক এই বিষয়ে কিছুই জানেন না, তাই খুব সহজ আর পরিষ্কার ভাষায় পুরো বিষয়টা তুলে ধরতে হবে। যেমন আমরা এভাবে শুরু করতে পারি, একটি দেশ নীরবে তার ভাগ্য পুনরায় লিখছে, অনুসারী থেকে নেতা হয়ে উঠছে। এই লাইনটা দিয়ে আমরা পুরো গল্পের মূল থিমটা প্রতিষ্ঠা করে দিলাম, ভারতের এই বদলে যাওয়া। এরপর আমাদের কাজ হলো উত্তেজনা তৈরি করা। শুধু মুখে বললে হবে না, দেখাতে হবে যে পরিস্থিতি কত দ্রুত বদলাচ্ছে। আর এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো সময়ের সাথে পাল্লা দিয়ে ঘটনাগুলো তুলে ধরা। এই টাইমলাইনটা দেখুন, পরপর কয়েকটা ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রকে দাম কমাতে বাধ্য করা, জেট ইঞ্জিনের জন্য বিশাল অঙ্কের বিনিয়োগ, সুইডেনের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব, আর নিজেদের তৈরি মিসাইলের সফল পরীক্ষা। এই সবগুলো ঘটনা একসাথে দেখালে মনে হবে যেন একটা দৌড় চলছে, একটা কৌশলগত দৌড়। প্রত্যেকটা পয়েন্ট যেন তাদের আত্মনির্ভরশীল হওয়ার এক একটা ধাপ। আচ্ছা, ঘটনাগুলো তো আমরা দেখলাম, কিন্তু এর পেছনের আসল কারণটা কি? এবার আমরা গল্পের আরও গভীরে যাব। এর অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলোর বিশ্লেষণ করব। পুরো বিষয়টাকে বুঝতে হলে আমাদের একটা শব্দ বুঝতে হবে, কৌশলগত স্বায়ত্তশাসন। এর মানে হলো নিজের দেশের স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য কোনো দেশের চাপে না পড়ে। এই ধারণাটা দর্শকের কাছে পরিষ্কার করে দিলে পরের পদক্ষেপগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। জেট ইঞ্জিনের ক্ষেত্রে ভারতের সামনে দুটো রাস্তা খোলা ছিল। একদিকে আমেরিকার উপর নির্ভর করা, যে একটা কৌশলগত দুর্বলতা, আর অন্যদিকে নিজেদের কাবেরী ইঞ্জিন তৈরি করা, যা আত্মনির্ভরশীলতার পথ। এই তুলনামূলক চিত্রটা দিয়ে আমরা দেখিয়ে দিলাম ভারত ঠিক কোন পথটা বেছে নিয়েছে। শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয়, বাণিজ্যর মাঠেও কিন্তু খেলাটা বদলে যাচ্ছে। এই বার চার্টটা দেখুন, এক ঝলকে বোঝা যাচ্ছে যে নতুন বাণিজ্য চুক্তির আগে ভারত কতটা পিছিয়ে ছিল। বাংলাদেশ আর ভিয়েতনামের যেখানে কোনো শুল্ক লাগতো না, সেখানে ভারতের পণ্যের উপর প্রায় 10% শুল্ক ছিল। এই টেবিলটা হলো ক্লাসিক উইনার্স অ্যান্ড লুজার্স টেবিল। ভূরাজনীতিক যে কোনো বড় ঘটনার ফলাফল বোঝানোর জন্য এটা দারুণ একটা টুল। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে নতুন বাণিজ্য চুক্তির ফলে ভারত কিভাবে লাভবান হচ্ছে, আর অন্যদিকে বাংলাদেশ বা অন্য প্রতিযোগীরা কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। মাঝে মাঝে বাইরের কোনো সূত্র থেকে একটা কোটেশন ব্যবহার করলে গল্পটা আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। যেমন পলিটিকোর এই উক্তিটা, ভারতের বাণিজ্য মন্ত্রীকে নিয়ে করা এই মন্তব্যটা যেন পুরো দেশের মনোভাবটাকেই তুলে ধরেছে, একটা কড়া দর কষাকষির মনোভাব।
গল্পের শেষ দিকে এসে আমাদের আর নতুন তথ্য দেওয়ার দরকার নেই, বরং যা বলা হয়েছে তার ওপর ভিত্তি করে একটা বড় প্রশ্ন ছুড়ে দিতে হবে। দর্শককে ভবিষ্যতের কথা ভাবাতে হবে। তো আমাদের স্ক্রিপ্ট এ পর্যন্ত একটা স্পষ্ট ছবি এঁকেছে। একটা দেশ ধীরে ধীরে প্রযুক্তিকে আয়ত্ত করছে, নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, আর বিশ্ব বাণিজ্যের নিয়মগুলো নতুন করে লিখছে। এই সবগুলো পয়েন্টকে একসাথে করে আমরা ফাইনাল প্রশ্নের জন্য মঞ্চটা তৈরি করলাম। আর সেই প্রশ্নটা হলো, একটি নতুন শক্তির উত্থান হচ্ছে, কিন্তু এটি কি দৈত্যের বিশ্বে নিজের পথ তৈরি করতে পারবে? এই প্রশ্নটা পুরো গল্পটাকে একটা বড় অনিশ্চিত প্রেক্ষাপটে দাঁড় করিয়ে দেয়, আর গল্পের গুরুত্বটা অনেক বাড়িয়ে তোলে। মনে রাখতে হবে, গল্পের শেষ লাইনটা কখনোই সারাংশ হবে না। এটা হবে এমন একটা ছবি বা ভাবনা যা দর্শকের মনে গেঁথে থাকবে। যেমন ধরুন এই লাইনটা, বোর্ড সাজানো হয়েছে, ঘুঁটিগুলো চলতে শুরু করেছে। এটা একটা দারুণ সিনেমার মতো রূপক তৈরি করে, যা পুরো কৌশলগত পরিস্থিতিটাকে এক লাইনে ফুটিয়ে তোলে। আর একদম শেষে একটা জোরালো ঘোষণা, একটি নতুন খেলা শুরু হয়েছে। ব্যাস, আমাদের নীরব স্ক্রিপ্ট এখানেই শেষ। এবার দর্শক ভাবতে থাকবে, এরপর কি হবে।